আপনার কি ধারণা আছে যে গত 15 বছরে বিএনপি বা ভিন্ন মতের রাজনৈতিক বিশ্বাস নিয়ে যারা বাংলাদেশে রাজনীতি করতে চেয়েছে বা পলিটিক্যাল ফ্রিডম চেয়েছে তাদের সঙ্গে ঠিক তুলনা তো করা যাবে না, কিন্তু কাছাকাছি এক ধরনের নির্যাতনের শিকার তারা হয়েছে? কেন তুলনা করবেন না? কেন তুলনা করবেন না? কারণ এখন আপনি কি গত 15 বছরে একটা ভিডিও ক্লিপ আমাকে দেখাতে পারবেন যেখানে বিএনপির কোন নেতাকে আদালতে দাঁড়ানো থাকা অবস্থায় আঘাত, আক্রমণ বা লাঞ্ছিত করা হয়েছে? ক্যান ইউ শো মি ওয়ান ভিডিও? বাড়িতে তো অনেকে থাকতে পারেনি রাশেক রহমান। না না, বিএনপি করেছে, জামাত করেছে, সে কারণে আমি সব কথার উত্তর দিব। আপনি আমাকে একটা একটা করে উত্তর দিতে হবে। নিশ্চয়ই। আপনি সত্য জানতে চাইলে আমি সত্য বলবো, সত্যের মুখোমুখি হওয়াতে আমার কোনো অসুবিধা নেই। নাম্বার ওয়ান, আপনি কোন আদালত প্রাঙ্গণে দাঁড়িয়ে থেকে বিএনপি কেন জামাত ইসলামেরও কোন নেতাকে আমরা লাঞ্ছিত করেছি, আক্রমণ করেছি, প্রাণ নাশের চেষ্টা করেছি, তার আইনজীবীকে লাথি ঘুষি দিয়ে ভয় দেখিয়ে বের করে দিয়েছে, এরকম কোন ভিডিও আপনি দেখাতে পারবেন না। আমি দায়িত্ব নিয়ে আপনাকে বললাম, 1 নাম্বার। 2 নাম্বার কথা, আপনি কয়েকজন রাজনৈতিক মামলা বা নাশকতার মামলার আসামির নাম বলেন তো যাদেরকে জামিন দেওয়া হয়নি। বিচার চলেছে, বিচার কাজ চলেছে, প্রমাণ সাপেক্ষ, কিন্তু জামিন পেয়েছে। এটা 15 বছর হয়েছে। আর 3 নাম্বার, আপনি যেটা বলছেন পালিয়ে থাকা, বাড়িতে না থাকার কথা। হ্যাঁ, কোন ব্যক্তির নামে মামলা হওয়ার পরে তিনি মামলা হয়েছে এটা জেনেই আদালতে আত্মসমর্পণ করবেন, নাকি কিছুদিন তার নিজ বাড়ি থেকে পালিয়ে থেকে কোন রকম কোন আইনি ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবেন, এটা একান্তই তার সিদ্ধান্ত। আমি সেটাকে সাধুবাদ জানাই। আমি বুঝতে পেরেছি, আমি বলবো না এই কাজটা সঠিক বা বেঠিক। কিন্তু আপনি বলতে চাচ্ছি, আপনি তুলনা করতে চান, তুলনা করতে পারবেন। এখনকার যে ললেসনেস, অর্থাৎ একেবারে আইনের যে অনুপস্থিতি, সেই অবস্থা কিন্তু তখন ছিল না। না, কারণ প্রত্যেকটা পরিস্থিতি তো ভিন্ন, এই কারণে আমি তুলনায় যাচ্ছি না। কিন্তু আপনি যদি আমাকে একটু বলেন যে এই যে যখন ঢাকা শহরে আপনারা যখন ক্ষমতায় ছিলেন, বিরোধী দল কোনো কর্মসূচি দিয়েছে, গণগ্রেফতার, গণমামলা, এই কাজগুলো কি আপনাদের সময় হয়নি রাশেক রহমান? না, দেখেন, আমি আপনাকে একটা সহজ জিনিস বলি। আমি তো সাহস করে কিছু কথা বলি যেগুলো অনেকে বলে না। একেবারে অকপট স্বীকারোক্তি আপনাকে আমি বলতে চাই যে বিশেষত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পরে, অর্থাৎ বঙ্গবন্ধুর নেতৃত্বে এই দেশটা স্বাধীন হওয়ার পরে তাকে যখন হত্যা করা হলো, এরপরে কিন্তু খোদার ফজলে কোন দলের রাজনীতি নেই। এখন আপনি যদি আমাকে খুব বেশি ইলাবোরেট করতে বলেন, আমি 1 ঘন্টার এই অনুষ্ঠানে খুব বেশি ইলাবোরেট করতে পারবো না। ইলাবোরেট করার সুযোগ নেই আমার মনে হয়। কিন্তু আই এম স্টেটিং এ ফ্যাক্ট। যারা এই অনুষ্ঠান দেখছেন, যারা একটা রাজনৈতিক দল নিবিড়ভাবে করেন, ঠিক আছে। কিন্তু রাশেক রহমান, আমি একটু দুঃখিত, আপনাকে একটু যদি আমার প্ল্যানিংটা বলি যে আমরা কিভাবে আমরা কথাটা এগোতে চাই, সেটা হচ্ছে যে আপনি যদি ওইরকম পলিটিক্যাল হিস্ট্রি অ্যানালিসিসে যান বা পলিটিক্যাল সায়েন্সের ওই যে এক ধরনের একাডেমিক বিশ্লেষণে যান, সেই ক্ষেত্রে আমার মনে হয় যে পলিটিক্যাল টকশোটা তার মেজাজ হারাবে। রাদার 15 বছরে আপনাদের যে কি ধরনের রিয়েলাইজেশন এসছে এই শাসনকালটা, সেটা নিয়ে আমার মনে হয় কনফাইন থাকাটা ভালো। আপনাকে তো আমার স্টেটমেন্টটা শেষ করতে দিতে হবে। নিশ্চয়ই। আমি যখন বলি যে খোদার ফজলে কোন দলই রাজনীতি, সঠিক রাজনীতি ছিল না, বিরাজমান ছিল না, তারপরে তো আমি আমার কথা বলবো। আমি আমার কথা আপনাকে কিভাবে বলবো? ধরেন, বাংলাদেশ আওয়ামী লীগ একটা মানে ন্যূনতম 5 কোটি নেতা কর্মীর একটা দল, ন্যূনতম। আমার এক্সাক্ট সংখ্যা তো আর নাই আমার কাছে। তো এই 5 কোটি বা 5.5 কোটি বা 6 কোটি নেতা কর্মীর এই দলের, ওই যে আপনি কথাটা বললেন যে গণগ্রেপ্তার বা তাদেরকে ধাওয়া করা বা আইনের আওতায়নের যে একটা চেষ্টা, এটা কোথায় কতটুকু সঠিক বা বেঠিক এই মতামত নেওয়ার কোনো সুযোগ বা কোনো প্ল্যাটফর্ম তো 15 বছর ছিল না। এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নাই। কেন ছিল না? নির্বাচন ব্যবস্থা সেই পরিস্থিতি ছিল না। আজকে সেই পরিস্থিতি ছিল না বলেই তো আমরা আক্রান্ত এবং সংকটে নিমজ্জিত। এটা বাস্তবতা। হ্যাঁ, চক্রান্ত ছিল, বৈশ্বিক চক্রান্ত ছিল না, কিন্তু সুযোগ ছিল না বলতে আপনি যদি একটু ব্যাখ্যা করেন। সুযোগ ছিল না বলতে কি বোঝাচ্ছেন? আপনাকে ছোট ব্যাখ্যা দিই এইভাবে। ধরেন, আমার বাড়ি রংপুর, আমি রংপুর জেলা কমিটির একজন সদস্য। আমার রংপুর উপজেলা কমিটির আমার একটা ছোটখাটো পদ আছে, বিনয়ের সাথে বলতে চাই। সেই সুবাদে আমি যে কোনো রংপুর বিষয়ক কাউন্সিল হলে, রংপুর জেলার যে সম্মেলন হয়, সেখানে আমি একজন কাউন্সিলর হিসেবে উপস্থিত থাকতে পারি। আমি যাতে এটা রেফারেন্স হিসেবে দিচ্ছি, আমি কোনো নাম বলতে চাবো না। আপনি আশ্চর্য হবেন, আমার সামনে রংপুর জেলার একটি সম্মেলন হলো। এই সম্মেলনে ঢাকা থেকে আগত রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত জাতীয় নেতৃবৃন্দ, অর্থাৎ কেন্দ্রীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন স্বাভাবিকভাবেই। সেখানে এই সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে 2 জন আইনজীবী,
একসাথে সাধারণ সম্পাদকের পদের জন্য দাঁড়ালেন। ঠিক আছে, এখন একজন সাধারণ সম্পাদক তিনি যখন দাঁড়ালেন, এই হলে যত কাউন্সিলর তারা মুহুর্মুহু করতালিতে তাকে একেবারে প্রকাশ্য সমর্থন দিয়ে দিল। ঠিক আছে, আর দ্বিতীয় জন আইনজীবী তিনিও আওয়ামী লীগ করেন, তিনি যখন তার প্রার্থিতার কথা ঘোষণা করলেন, ইউ বিলিভ মি, টেক মাই ওয়ার্ড ফর ইট, পুরো হলে একটা তালি নেই, একটা করতালি নেই। ঠিক আছে, গেল। তো উনি ওনার প্রার্থিতা প্রত্যাহার করলেন, করে উনি সভাপতির পদে দাঁড়ালেন। সেখানে আবার এই রংপুর জেলার একজন তরুণ সংসদ সদস্য, যিনি 2বার বা 3বার হয়েছেন এবং একটি ঐতিহ্যবাহী আওয়ামী রাজনৈতিক ঘরানার পরিবারের একেবারেই একজন প্রধান সদস্য বলে সবাই তাকে চেনে, কিন্তু তরুণ, সে যখন সভাপতির পদে দাঁড়ালো তখন পুরো হল রুমে মুহুর্মুহু আবার করতালি। কিন্তু ওই যে আইনজীবী যিনি সাধারণ সম্পাদকের প্রার্থিতা প্রত্যাহার করে আবার সভাপতির পদে দাঁড়ালেন, সেখানে কিন্তু কোনো করতালি নাই। এখন তার পাশাপাশি আরেকজন ব্যক্তি, তিনিও সভাপতি হিসেবে দাঁড়ালেন, তার প্রস্তাবকও নাই, সমর্থকও নাই। এখন দ্বিতীয় অধিবেশনে এক পর্যায়ে দেখা গেল যে ঢাকা থেকে আগত নেতৃবৃন্দ তারা ঢাকায় আমাদের মাননীয় সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের চাচার সাথে ফোনে কথা বললেন। কথা বলার পরে কাউন্সিলরদের সামনে ঘোষণা করা হলো যে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা অমুক অমুককে সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চান। কাদের নাম বলা হলো? যাদের নামে কোনো করতালি পড়লো না, যার নামে প্রস্তাবক সমর্থকও নাই। এখন ভাই, আওয়ামী লীগ 15 বছর ক্ষমতায়, এই পা ফাটা কাউন্সিলর যারা আসছে তাদের ঘাড়ে কয়টা মাথা? ওখানে সাধারণ সম্পাদক যদি স্পিকার ফোনে বলে বসে যে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী অমুক অমুককে সভাপতি এবং সাধারণ সদস্য চান,